বুঝতে পারেন যে আসলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি। একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, জুলাই মাসে আমরা একটি ভয়াবহ কোটার মোড়কে ঢাকা একটি জামাত আ জঙ্গি শিবিরের আক্রমণ দেখতে পেলাম বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এবং তারপর থেকে কিছু ভয়াল চিত্রের মধ্যে দিয়ে আমরা যেতে দেখেছি। জুলাই মাসে অনেক মানুষ এই কোটা আন্দোলনের ফাঁদে পাড়া দিয়েছিলেন। সেই সময় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের অনেক মানুষ নীরব, কেউ সরব। যারা সরব ছিলেন তাদেরকে নিয়েই আমরা আসলে মূলত কথা বলি, আলোচনায় অংশগ্রহণ করি এবং এর পরবর্তী ৫ই অগাস্ট পরে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ করা মানেই তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের অগণিত আওয়ামী লীগ নেতা এবং কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ছেলেকে পাওয়া যায়নি। মাকেও আমরা মেরে ফেলতে দেখেছি ছাত্রলীগ করে এই দোষে। তো সেই জুলাই মাস থেকে এই পর্যন্ত যারা এখনো আওয়ামী লীগের পাশেই রয়েছেন নিভৃতভাবে সাহসিকতার সঙ্গে, সেরকমই ২ জন মানুষ আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবিনা চৌধুরী, যিনি সদস্য বন ও পরিবেশক বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মণি কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নেত্রকোনা। আপনাদেরকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমি জানি আপনারা দুজনেই জীবন ঝুঁকির মধ্যে আছেন। সেই ঝুঁকির মধ্যে থেকেও আপনারা আমাদের সঙ্গে আজকে সংযুক্ত। আমি সবচেয়ে ১ম একটু আলোচনা শুরু করতে চাই সাবিনা আপা আপনার কাছ থেকে। সাবিনা আপা, জুলাই মাসে আ বাংলাদেশে আপনাদের আওয়ামী লীগেরও অনেক মানুষকে আমরা দেখেছি যে কোটার পক্ষেও কথা বলেনি, আওয়ামী লীগের পক্ষেও কথা বলেনি। কারণ কেউ আসলে বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগের একটি ক্ষমতা পতন হয়তো হতে পারে। এবং অনেকে এই কথাও বলেছে যে আওয়ামী লীগের কর্মীরা যদি আসলে সকলে মিলে রাস্তায় থাকতো তাহলে হয়তো এই কোটা আন্দোলনকে পরাহত করা যেত। সেরকমটা হয়নি। কিন্তু আমরা জানতে পেরেছি যে আপনি সেই সময়ও সরব ছিলেন। আপনার আ এই তখন সেই জুলাইয়ের সময় থেকে আপনি আওয়ামী লীগের পাশে আছেন। আপনি তারও আগে থেকেই আছেন। কিন্তু আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করছি সেইজন্য। এর পিছনে কারণ কি? আপনি কেন আ আওয়ামী লীগের পক্ষে সেই সময় কথা বললেন? কোটার বিরুদ্ধে কেন কথা বললেন? আপা, আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? ধন্যবাদ বাংলার কথা পেজকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন আমাদের দীপান্বিতা মার্টিন আপুকে এবং সেই সাথে এখানে উপস্থিত আছেন মনি কর্মকার আপা, যিনিও ৫ আগস্টের পর থেকে এখনো পর্যন্ত অনেক ভূমিকা রেখে গেছেন এবং যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব পুরনো একটি দল এবং বাংলাদেশের ইতিহাসের সাথে যে দলটার সম্পর্ক আছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যে দলটার সম্পর্ক আছে সেটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। বলতে গেলে বাংলাদেশের অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ, আবার বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ এই বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা জড়িয়ে আছে। সেই সাথে এ বাংলাদেশ যে বর্তমানে বাংলাদেশের মানুষ দেখছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সাথেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক আছে। এই কথাটা বললাম এই জন্য, আপু যে প্রশ্নটা একটু আগে করলেন, এখানে যারা আজকে দর্শকরা দেখছেন, এখানে আমার বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীরা হয়তো আজকের এই লাইভ অনুষ্ঠানটা দেখছে। সবার উদ্দেশ্যে আসলে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু উপমহাদেশের অনেক পুরনো একটি দল এবং অনেক বৃহৎ একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের যারা কর্মীরা যারা আছে, তারা অনেকেই কিন্তু, বিশেষ করে কর্মীরা, আমি বারবার কর্মীদের কথাই আসলে বলি, যারা এই দলের কর্মীরা যারা আছে বাংলাদেশ আওয়ামী লীগের, তারা কিন্তু ৫ আগস্ট পূর্ববর্তী সময়তেও যখন খুব কঠিন একটা এবং খুব কঠিন সময় একটা যাচ্ছিল, যে সময় দেখা গেছিল একটা ক্রান্তিকালও বলা যায়, সে সময় কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মীরা আছে, বিশেষ করে তৃণমূলের কর্মীরা, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তখন মানুষকে, সাধারণ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে গেছে এবং বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ সবাই দেখেছে, সবাই অবগত, এই যে জুলাই আন্দোলনের নামে যে তথাকথিত বাংলাদেশের বিরুদ্ধে, তারা জুলাই আন্দোলন করে, তথাকথিত জুলাই আন্দোলন করে বাংলাদেশের বিরুদ্ধে যে
তারা ষড়যন্ত্র করেছিল, তখন হয়তো এদেশের অনেক সাধারণ মানুষ সেটা বুঝতে পারেনি। তাদের দোষ কখনোই আমি দেব না। তারা হয়তো এদেশের মানুষ অনেকটা সরল বলা যায়, সহজ বলা যায়। সেই মানুষগুলোকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয়েছিল। তো ভুল বুঝিয়ে এই দেশের মানুষকে বোঝানো হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু। এটাই কিন্তু তখন বোঝানো হয়েছিল। এই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপা, তিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছে, কিন্তু মানুষকে ভুল বোঝানো হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা তিনি নাকি বাংলাদেশের মানুষের ভালো চায় না। এগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে ভুল ভাজানো হয়েছিল আসলে। তো সেই সময় অনেক কর্মীরাই তখন চেষ্টা করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিবাদ করতে, কিন্তু সবাই লক্ষ্য করেছেন তখন কিন্তু যারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের হয়তো তাদের যে সোশ্যাল মিডিয়ার যে আইডি আছে সেটাকে বিভিন্নভাবে হামলা করা হয়েছে। তাছাড়া যারা হয়তো রাজপথে থেকেও মানুষকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিল, তাদেরকে বিভিন্ন রকম মব তৈরি করে তখনও কিন্তু তাদের উপর অনেক রকম অত্যাচার চালানো হয়, তাদের উপর হামলা করা হয়। ওই সময় আপনারা লক্ষ্য করেছিলেন অনেকে যে হাসপাতালে ভর্তি ছিল, একজন যে মুরাদপুরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেই অনেকেই কিন্তু ছাত্রলীগের অনেক কর্মীরা ছিল, তারা খুব গুরুতর আহত হয়েছিল। একজনের অপারেশন করে তার পাও কিন্তু কেটে ফেলে দিতে হয়েছে। আমাদের জন্য অনেক দুঃখজনক আসলে তাদের কথা যখন মনে হয়, বা তাদের কারোর সাথে যখন যোগাযোগ করি, চেষ্টা করি অনেকের খোঁজ নেওয়ার, হয়তো সবার সাথে সম্ভব না হলেও যতটুকু পারি, খুব বেশি কষ্ট হয় তাদের এই অবস্থা দেখলে। কারণ তারা আপনি তো কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছিল। হ্যাঁ, এক এক প্রকার তো আসলে বলতে গেলে সে সময় আমি মূলত যেটা বুঝি যে জুলাইয়ের মাসে যারা আসলে এক ধরনের চেতনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতি করেন, যারা আসলে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত, আপনি যেটা বললেন যে একটি দীর্ঘ ইতিহাসের আহ, রাজনীতি করে আওয়ামী লীগ, এবং যারা আসলে মূলত মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত মানুষ, তারা একটা কোনোভাবে আসলে কেন জানি অন্তর থেকে বুঝতে পেরেছিল যে এটি জামাত শিবিরের একটি খুবই জঘন্য রকমের আসলে এক ধরনের ষড়যন্ত্র। সেরকমদেরকেই আমরা দেখলাম দিন শেষে তারা তখন থেকে এই পর্যন্ত আসলে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে। সাবিনা আপু, আপনার কাছে একটু পরেই আবার আসবো। আমরা জানতে চাইবো যে আপনি কি কি ফেস করেছেন এবং কেমন করে এখন পর্যন্ত আপনি সার্ভাইভ করে আছেন, কেননা আপনারাই আওয়ামী লীগের প্রকৃত দুর্দিনের যোদ্ধা, নেতা এবং কর্মী। আপনাদেরকে গভীর সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আমি। মনি কর্মকার দিদি, আপনার কাছে যদি একই প্রশ্ন আমি করি যে জুলাই মাসে একটি কোটা আন্দোলন বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি আপনাদের আওয়ামী লীগের, সত্য কথা যদি বলি, অনেক অর্থসম্পন্ন নেতা, ক্ষমতাশালী নেতা, তারা আসলে নীরব ছিলেন অনেকে, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, কিন্তু কাউকে কাউকে আমরা সরব দেখেছি। আপনি জীবন ঝুঁকি নিয়ে সে সময় কেন কথা বললেন আসলে জুলাইয়ের এই কোটা আন্দোলনের বিপক্ষে? ধন্যবাদ দীপান্বিতা আপুকে, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে, জুলাই আগস্টে তারা যে একটা চক্রান্ত করেছিল, সেটা আমরা আওয়ামী লীগ যারা করি মূলত আমরা সেটা বুঝতে পারছি। আর তারা যে চক্রান্ত করেছে সেই চক্রান্তের মাঝে আমরা পড়ে গেছি। আর আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা আমরা আমাদের নিজেদের জন্য আওয়ামী লীগ করি না। আমাদের রাজনীতি, আমাদের আওয়ামী লীগ হচ্ছে সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের ভালোর জন্য আমাদের রাজনীতি করা, এই আওয়ামী লীগকে সাপোর্ট করা। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যেভাবে আমাদের তৃণমূল পর্যায় থেকে সাধারণ জনগণকে যেভাবে নিরাপত্তা দিয়ে আসছিল, আমরা জানি এই 5ই আগস্টের পর এটা হবে না। কারণ বাংলাদেশটা একটা অন্য পর্যায়ে চলে যাবে, আমাদের সেই স্বাধীনতা থাকবে না। আর এখানে তারা যে চক্রান্তটা করা শুরু করে দিয়েছে, সেটা আমরা বুঝতে পেরে আমরা আওয়ামী লীগের পাশে ছিলাম, পাশে থাকবো, আর সারা জীবন থাকবো। কারণ আওয়ামী লীগ কখনোই কোনো দিনও তারা নিজের জন্য করে না, সাধারণ জনগণের জন্য, সাধারণ সেই বাংলাদেশের উন্নয়নের জন্য সে আওয়ামী লীগ সবসময় পাশে ছিল, পাশে থাকবে, সেই উন্নয়ন তারা করেছে। কিন্তু এখন বর্তমান যে অবস্থা এবং বর্তমান যে পরিস্থিতি, আমরা জানতাম এরকম একটা পরিস্থিতি আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবারই কথাটা বলে গিয়েছেন যে এই একটা পরিস্থিতি আসবে যে বাংলাদেশটাকে তারা বিক্রি করে দিবে। সে বাংলাদেশটাকে বাঁচানোর জন্য সে আওয়ামী লীগ সবসময় সাপোর্ট দিয়েছে এবং সবসময় তারা জনগণের পাশে থেকেছে। আমরা যখন বুঝতে পারছি যে এরকম একটা ষড়যন্ত্রের শিকার আমরা হব, তারপরে কিন্তু আমরা এই আওয়ামী লীগ থেকে সরে যাইনি। আমরা আওয়ামী লীগের পক্ষে আছি, আওয়ামী লীগের পক্ষে কথাও বলবো, আওয়ামী লীগের পক্ষে সারা জীবন আমরা থাকবো। কারণ দেখেন, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, আপনি বলেন
যে এখন কি আমরা ভালো আছি? আমরা জানি এই বর্তমান পরিস্থিতিতে আমরা ভালো থাকবো না, আর থাকবো না বিদায় আওয়ামী লীগের প্রতি আমাদের একটা সাপোর্ট ছিল, সাপোর্ট আছে। আর আপনাকে একটা কথা বলি, এই বাংলাদেশ এখন বর্তমান যেভাবে বাংলাদেশ যাচ্ছে, সেভাবে যদি বাংলাদেশ চলে, আমরা বেশি দিন মাতৃভাষায় কথা বলতে পারবো না। সে মাতৃভাষাটাকে বাঁচানোর জন্য আমরা সারা জীবন যুদ্ধ করেছি, আওয়ামী লীগের পক্ষে থেকেছি, এখন আমরা আওয়ামী লীগের পক্ষে থাকবো। বাংলাদেশের স্বাধীনতা, লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশে যেভাবে আমরা স্থাপিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনাকে আর অসংখ্য বিশেষ করে ধন্যবাদ মনি দিদি। আমরা আসলে এর ব্যতিক্রম চিত্র তো দেখেছি। আপনাদের অনেক নেতা মন্ত্রীরা আছে যারা শয়ে কোটি না হাজারে কোটি টাকা আসলে আওয়ামী লীগ সরকার আমলে হচ্ছে তারা তারা নিজেদের পকেটে নিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তারা কোনো তৃণমূল কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করেন না, যোগাযোগ করেন না। দেশের বাইরে থেকেও আসলে দেশের জন্য তারা কথা বলছেন না, কোনো কিছু বলছেন না, কিন্তু জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন আপনারা। এই জন্য আসলে আপনারা সত্যি এক একজন সাহসের আইকন, বীর প্রতীক আমি বলবো। দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও দেখাতে চাই, আমাদের বোন সাবরিনার কিছু সাহসী কর্মকাণ্ডের ভিডিও আমরা এখন একটু দেখবো। বোন সাবরিনা, আমরা কিন্তু তোফাজ্জলকে মরে যেতে দেখেছি, মাসুদ ভাইকে মরে যেতে দেখেছি, পান্না ভাইকে মরে যেতে দেখেছি, অগণিত পুলিশ হত্যা দেখেছি, ৩২-এর বাড়ি ভেঙে যেতে দেখেছি। আওয়ামী লীগ করা মানেই নিশ্চিতভাবে মৃত্যু। এবং এখন যেই পরিমাণ আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে রয়েছে, আমার ধারণা কয়েকদিন পরে আসলে জেলের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে। এবং কিছুদিন আগে এই বর্তমান অবৈধ ইন্টারিম সরকার আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। অর্থাৎ আওয়ামী লীগ করা মানেই ১৯৭১-এ যেমন আমরা দেখতাম, বলতো যে এই জয় বাংলা আছে ওই বাড়িতে ধরায় দে, মানে হচ্ছে মেরে ফেলার একটা বিষয়। ৫ই অগস্টের আগে আপনারা কথা বলেছেন আওয়ামী লীগের জন্য, সেটা ঠিক আছে, কিন্তু ৫ই অগস্ট বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ক্ষমতা বদলের চিত্র আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে কেউ চিন্তাও করতে পারেনি যে ৫ই অগস্ট আসলে এরকম একটা কোনো কিছু ঘটে যাবে। ক্ষমতাচ্যুত একটি দল, সেই সময় আমরা দেখলাম যে অনেককে বলতে যে এই দলের জন্য আর আসলে কথা বলে কি লাভ, যারা আসলে লাভের জন্য করেন রাজনীতি, আপনারা সেরকমটা নন। এই ৫ই অগস্টের পরে তো আওয়ামী লীগ আসলে এখন আর ক্ষমতায় নেই। তা আপনি এই যে রাস্তায় নিয়ে নেমে জীবন ঝুঁকি নিয়ে এই মুহূর্তে যে আপনি আমরা যে কাজগুলো আপনার দেখছিলাম, কেন আপনি কি পাবেন এ থেকে, কেন করছেন এটা? ধন্যবাদ আপনাকে। আসলে কোনো প্রাপ্তির আশায় কাজগুলো করি না। আমি একটু আগে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অপর একটি নাম বলা যায়। বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যেহেতু সম্পর্কিত, এবং আমি নিজে যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, আমি নিজে যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সপক্ষে দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প নেই বলে আমি মনে করি। কারণ ইতিমধ্যে এদেশের সাধারণ মানুষ যাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা কিন্তু গত ৯ মাসে অনেককে কিন্তু বুঝতে পেরেছে যে তারা আসলে ভুল পথে গিয়েছিল। কারণ গত ৯ মাসে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে না কোনো নিরাপত্তা আছে, বিশেষ করে যেহেতু আমরা এখানে আজকে ৩ জনই কিন্তু নারী, যারা আমরা এখানে আছি, এদেশের নারীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। নারীরা দেখেছেন আগের তুলনায় ধর্ষণ বেড়ে গেছে। নারীরা রাস্তাঘাটে বের হলে ইফটিজিং এর শিকার আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে আগে কি ছিল না? আমি অবশ্যই বলবো হ্যাঁ, আগেও ছিল। আগেও অনেক অপরাধ ছিল। কিন্তু সে অপরাধ প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে। তার কারণ যদি বলতে চাই, দেখা গেছে আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে পরিস্থিতির, এবং সেই সাথে কোনো নিয়ন্ত্রণ নেই। বলতে গেলে কিন্তু নিয়ন্ত্রণ নেই। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ইন্টেরিয়াম যেটা দেখছে, সেটা হয়তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে গ্রেফতার করা। এটাই মনে হয় তারা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখছে। কিন্তু যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলো আটকানোর জন্য, মব আটকানোর জন্য
আমরা কিন্তু কোনো ব্যবস্থায় দেখছি না। হয়তো অনেকেই বড় বড় কথা বলছে, কিন্তু এ ধরনের কোনো পরিস্থিতি দেখছি না। তাই বাংলাদেশকে যেহেতু আমি ভালোবাসি, আমি বাংলাদেশকে যেহেতু একটা ভালো পরিস্থিতিতে ভালো অবস্থায় দেখতে চাই, আমি সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এখনো ঝুঁকি নিয়ে কাজ করছি, এই দেশের মানুষের জন্য, দেশের ভালোর জন্য। সেই সাথে যেটা বলবো, 1971 সালের এই দেশে মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল, এবং পরবর্তীতে 71-এর পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে অনেক অনেক উপরের দিকে কিন্তু পৌঁছে নিয়েছে। এই বিশ্বের বুকে যে কোনো জায়গায়। আগে একটা সময় যখন আমি স্কুলে পড়ি, ওই সময়টাতে কিন্তু অনেক সময় দেখা গেছে মানে পাশের কোনো দেশে গেলেও হয়তো বাংলাদেশের নাম বললেও অনেক কিছুই জানে না, চিনে না। কিন্তু পরবর্তী সময়ে, বিগত সময়গুলোতে যখন দেশের বাইরে কোথাও ঘুরতে গিয়েছি, তখন যদি আমি বাংলাদেশের কথা বলি, তখন তারা সাথে সাথে বলে ফেলে শেখ হাসিনার দেশ। এমনও কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছে। তাহলে বাংলাদেশকে তারা সেই জায়গায় পৌঁছে দিয়েছে, এটা তো অস্বীকার করতে পারবে না। যে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোরতর বিরোধিতা করে, আমার মনে হয় সে অস্বীকার করতে পারবে না। তো সেই কারণে আসলে যদি বলতে চাই, দেশের স্বার্থে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসি, মন থেকে দলটা করেছি। সুসময়ে হয়তো দলের সাথে ছিলাম, অনেক কাজ করেছি, কিন্তু আমার যেটা আমি চেষ্টা করি, ভালো সময়ের থেকেও খারাপ সময়ে দলের পাশে বেশি থাকার জন্য, এবং বিশেষ করে আমার দলের যে কর্মীরা আছে, তৃণমূল কর্মীরা, দলের যে প্রাণরা আছে, তাদের পাশে থাকার জন্য। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আসলে সেই কর্মীদের প্রতি আমার অনেক সেলুট জানাই, যারা 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ভূমিকা রেখে আসছে। ধন্যবাদ। ধন্যবাদ সাবিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার পরবর্তীতে আসবো কিছু প্রশ্ন করবার জন্য। তার আগে আমরা এখন কিছু ভিডিও আসলে একটু দেখাবার চেষ্টা করব, কিন্তু যাদের একটু আমি বলবো যে যদি কোনো রকম হার্টের দুর্বলতা থাকে অথবা সেনসিটিভিটি থাকে কিছু, আমরা সেনসিটিভিটি ভিডিও দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা কুইট করে যেতে পারেন। আমি দিদির অনুমতি নিয়ে আসলে দুটো ভিডিও এখানে একটু তুলে ধরছি। সুন্দর একটা জিনিস প্রতিবন্ধী আঙুল সাদা হয়ে গেছে, এবার এটা আঙুল লাগালে টিকবো। লোকটা দেবে দরকার আছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে ভিডিও দেখছিলেন সেটা আমাদের এখানে উপস্থিত মনি কর্মকার দিদির পরিবারের মানুষজনের উপরে ঘটে যাওয়া অমানবিক নির্যাতন, আওয়ামী লীগ করার পরিণাম। তারপরেও সেই বোনটি আমাদের মধ্যে এই মুহূর্তে এখানে উপস্থিত বসে আছেন। আর তাদেরকেই আমরা বলতে চাই যে আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা ও কর্মীরা। দিদি, এই ভিডিওতে দেখছিলাম একজনার বোধহয় ঘাড়ে আঘাত, আর একজনার আমরা দেখছিলাম যে আঙুল কেটে নেওয়া হয়েছে। এই ঘটনাটি সম্পর্কে কি আপনি আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ দীপান্বিতা দিদিকে। আসলে 5ই আগস্টের পর আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কখনোই যাব না। আমাদের আওয়ামী লীগ ছিল সাধারণ জনগণের পাশে থেকে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। আজ আওয়ামী লীগ করার কারণে আমার মা, আমার বোন, আমার স্কুল পড়ুয়া ছেলেটাকে অ্যারেস্ট করে ফেলেছে, আমার মা বোনকে হত্যার চেষ্টা করেছে। আমরা মা, সন্তানরা সবসময় মায়ের কাছে নিরাপদ থাকে। আজকে দেখেন, আমরা মা হয়েও সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারছি না। আজকে আমার স্কুল পড়ুয়া ছেলেটাকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। শুধু তাই না, আমার ফ্যামিলি থেকে 3 জনকে অ্যারেস্ট করেছে। তারপর আমাকে ধরতে না পেয়ে আমার মা বোনকে হত্যার চেষ্টা করে। তাতে কি হয়েছে? আমরা কি আওয়ামী লীগ ছেড়ে পালিয়ে যাব? কখনোই পালিয়ে যাব না। আমরা বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে থাকবো। তারা আমাদেরকে কখনো কোনোভাবেই আমাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। কারণ শুধু আমার পরিবার কেন বলবো,
আমার মতো হাজারো পরিবারের উপর এভাবে হামলা নির্যাতনের শিকার। যেমন আমি নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা, কিছুদিন আগে আমাদের উপজেলার একজন হিন্দু বুবা একটা মেয়ে, তাকেও তারা ছাড়ে নাই। বিএনপি কিছু লোকজন তাকে, কি বলবো, কিছু লোকজন তাকে এই অবস্থায় তাকে ঘরে নিয়ে তাকে রেপ করা হয়েছে। শুধু তাই না, আজকে 8ই জুন রবিবার সকালে পূর্বতলা উপজেলার রবি দাস নামে একজনের বাড়ি 8ই জুন 8টা বাড়ি ভেঙে চুরমার করে ফেলেছে। কোনো প্রতিবাদ নাই। আমরা রাজনীতি করব জনগণের স্বার্থে, জনগণের পাশে থাকার জন্য। আপনারা যারা আছেন, আমি আগেও বলেছি, এখনো বলবো, প্রতিহিংসা রাজনীতি দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারা প্রতিহিংসা রাজনীতি শুরু করেছে। শুধু তাই না, দেখেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের অধিকার, আমরা আমাদের দাবিটা তুলে ধরবো, এটাই স্বাভাবিক। আমাদের নেত্রকোনা জেলার সাবেক মেয়র, ছাত্রলীগের সভাপতি এবং পূর্বধলা নেত্রকোনা জেলার জেলা পরিষদের চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, ওনার একটা মিছিল করেছিল। ওনার মিছিল করার কারণে শুক্রবার মিছিল করেছিল, শুক্রবার রাতে ওনার 1 তালা থেকে 4 তালা ভেঙে চুরমার করে ফেলেছে। সে যে 1 কাপ চা খাবে কিংবা 1 গ্লাস পানি খাবে, সেই গ্লাসটা পর্যন্ত এখানে রাখে নাই। শুধু তাই না, ওনার যে দোকানপাট ভাড়া দিছিল, সেই দোকানপাট গুলো ভেঙে চুরমার করে ফেলেছে। সন্তানরা মাতৃগর্ভে তারা নিরাপদে থাকে। আজকে মাতৃগর্ভে তারা থাকতে পারতেছে না, মায়ের পেটে লাথি দিয়ে সন্তানটাকে মেরে ফেলা হচ্ছে। দেখেন, শুধু তাই না, আমি আরো কিছু কথা বলবো। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার জনাব KM নুরুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা, যাদের জন্য, যারা নিজের মায়া মমতা ত্যাগ করে এই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য তারা যুদ্ধে গিয়েছিল, এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আজকে তাদের কারণে আজকে আমরা বাংলাদেশে অবস্থান করতেছি, আজকে বাংলা ভাষায় কথা বলতেছি, লাল সবুজের পতাকাকে আমরা সম্মান জানাতে পেরেছি। কাদের জন্য? বীর মুক্তিযোদ্ধাদের জন্য। আজকে সেই একজন 71-এর রণাঙ্গনের 9 সেক্টর একজন সাব সেক্টর কমান্ডার ছিলেন। উনি সবার কাছে পরিচিত ছিলেন ক্যাপ্টেন হুদা নামে। 1971-এ পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে সম্মুখে যুদ্ধে অংশগ্রহণ করেন। আজকে উনার গলায় জুতার মালা পরানো হয়েছে। আমরা যদি সেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে না জানি, বর্তমান যে পরিস্থিতি, ওরা তো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে জানে না, যাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা আগামীতে কি করবে আমাদের জন্য বলেন? তাদের কাছে আমরা কি আশা করতে পারি? আমরা আতঙ্কে থাকি। আমরা যখন ঘুমাতে যাই, না জানি কখন আমাদেরকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়, না জানি কোন মায়ের বুক খালি হয়, না জানি কাকে মেরে ফেলে, কাকে জেলে নিয়ে যায়। আমরা আতঙ্কে থাকি। কেন আমরা আতঙ্কে থাকবো? আমাদের রাজনীতি, আমাদের নেতৃত্ব, সেটা হবে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য। তারা উন্নয়ন নামে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে। এই 5ই আগস্টের পর তারা যে ধ্বংসগুলা করছে, যে ক্ষতিগুলা করছে, আমাদের মনে হয় না 20 বছরে সে ক্ষতিপূরণ দিতে পারবে। যে সোনার বাংলাদেশে রূপান্তরিত করেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে উনি না থাকাতে ওনার কাছে বাংলাদেশ নিরাপদ ছিল। আজকে উনি না থাকাতে আজকে বাংলাদেশে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সকল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। আমি মনে করি আবারও সে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ, ওনার মতো একজন নারী যদি এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে নিরাপত্তা দিতে পেরেছে, আজকে বর্তমান যে ছোট ছোট পোলাপান উপদেষ্টা ডক্টর ইউনূস, এটা 4-5 জন যদি একজন নারী যদি সে বাংলাদেশটাকে নিরাপত্তা দিতে পারে, তারা কেন পারে না? তারা সংস্কার নামে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে। সংস্কার নামে তারা মায়ের বুক খালি করতেছে। কারণ শুধু তাই না, দেখেন, যারা আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল,
শুধু জয় বাংলা স্লোগান বলেছে, সেই জয় বাংলা স্লোগান বলাতে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এই যে তারা এইভাবে অ্যারেস্ট করতেছে, তারা কি পারবে সে আওয়ামী লীগকে, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করেছে, তাদের মন থেকে সে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগটাকে মুছে ফেলতে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে না। তারা যতই আমাদের উপর অত্যাচার করুক না কেন, আমরা আবার রুখে দাঁড়াবো, আমরা ইস্পাতের মতো আরো কঠিন হয়ে দাঁড়াবো। আমরা আসবো, ফিরে আসবো, আবারও ফিরে আসবো সেই বাংলাদেশটাকে। আমরা শুধু শুধু মা না, মা হচ্ছে আমাদের সেই মাতৃভূমি, সেই মাতৃভূমির নিরাপত্তা দেওয়ার জন্য, সে বাংলাদেশটাকে আবার সে স্বাধীন করার জন্য আওয়ামী লীগ আবার রুখে দাঁড়াবে, আবার আমরা আসবো এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। তারা যে স্বাধীনতা, একবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা 5ই আগস্ট স্বাধীন করেছে, সেটা স্বাধীন নামে একটা আমাদের একটা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন আমরা আসবো সে স্বাধীনতার ডাক দিতে, সে স্বাধীনতা ফিরিয়ে দিতে, বাবার সম্মানকে ফিরিয়ে দিতে, বোনের সম্মানকে ফিরিয়ে দিতে, ভাই হত্যার বিচার আবার নিয়ে আসবো। আজকে হ্যাঁ, যারা নাকি নেতৃত্ব দিয়েছিল সামনে কাতারে দাঁড়িয়ে দেখে, যারা নেতৃত্ব দিয়েছিল, আজকে তারা সুদিনের আওয়ামী লীগ করেছিল, আজকে তারা কোথায়? তারা আজকে বাংলাদেশে নেই। আজকে দুর্দিনে অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছে। যেমন আমাদের উপজেলা আমার একজন ভাই, উনি দেশের বাইরে থাকেন, আমানুর রশিদ খান জুয়েল, উনি ছাত্রলীগ করেছিল। আজকে সেই লোকটা উনি আমাদের পাশে দাঁড়িয়েছে, যাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, আজকে উনি খোঁজ খবর রাখতেছে আমাদের জন্য, সবার পাশে দাঁড়িয়েছে। কিন্তু যারা এমপি মন্ত্রী ছিল তারা কেউ আমাদের পাশে নেই। আমি ওনাকে সেলুট জানাই, যে ভাইটি আজকে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে, আমি ওনাকে সেলুট জানাই। এরকম যারা দুর্দিনে আমাদের পাশে আছে, তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ। আপনি ঠিক কথাই বলেছেন। কারণ এবং আমি অভূতপূর্বভাবে আপনার কথাগুলো শুনছিলাম, যে এই পরিমাণ নির্যাতিত হবার পরেও আপনি এখনো এই শক্তির সাথে কথা বলছেন, যে কারণে আমাকে আরেকবার পুনর্বার বলতে হয় যে আপনারাই হলেন আসলে সাহসের প্রতীক, বীরের প্রতীক। আর সাবিনা আপু খুব সুন্দর একটি কথা বলছিল। আমার আজকে 2জন অতিথি কিন্তু নারী, সুপ্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অনেক পুরুষ মানুষও হয়তো এই সময় আসলে সাহস করছে না অনেক কিছু করার, কিন্তু এই 2জন আওয়ামী লীগের একনিষ্ঠ যোদ্ধা তারা কিন্তু মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। তারা এখনো টিকে রয়েছে। তারা জানে যে কোনো সময় তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় তাদের মৃত্যুবরণ হতে পারে, কিন্তু 1971-এর মতনই মুক্তিযোদ্ধার মতো করে তারা আসলে লড়াই করে যাচ্ছে এবং আওয়ামী লীগের পাশে শক্তভাবে আহ দাঁড়িয়ে রয়েছে। আমরা বোন সাবিনার একটি ভিডিও দেখবো এখন। তার দেয়া কিছু প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির সাথে এই সময় আমরা দুর্দিনে তার কর্মের সাথে কথার মিল পাচ্ছি। ভিডিওটা একটু দেখে আসি। সবাইকে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদের সাথে থেকে কাজ করতে পারি, আমি যেন কখনো অহংকার নিয়ে না চলি, আমি যেন একজন ক্ষুদ্র কর্মী হই এবং আপনাদের সন্তান হিসাবে আপনাদের জন্য সারা জীবন, আপনাদের যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য আমি কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশায় আপনারা বোন সাবিনা, আপনার একটি ভিডিও আমরা দেখছিলাম। আপনি বলেছিলেন যে আপনি যেন নিরহংকার ভাবে থেকে বোনের মতন, সন্তানের মতন আসলে তাদের জন্য কাজ করে যেতে পারেন। সেটা আসলে ঠিক আছে, একটি দল যখন ক্ষমতায় থাকে তখন সেই দলকে সার্ভ করা, সেই দলের জন্য কাজ করার জন্য অনেক মানুষ আমরা দেখতে পাই। যেটা একটু আগে মনি দিদি বলছিলেন, যে অনেক এমপি, অনেক নেতারা, অনেক মন্ত্রীরা আসলে এখন তার তৃণমূল কর্মীদেরকে আর দেখছেন না। কিন্তু আপনি একজন নারী হয়ে এই দেয়া প্রতিশ্রুতি আপনি রেখে চলেছেন এবং এখনো আসলে বাংলাদেশের জন্য, কারণ আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বলে আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের একনিষ্ঠ যোদ্ধা, কর্মী কিংবা নেতা। এখনো আপনি সেই প্রতিশ্রুতিটি রেখে চলেছেন। আওয়ামী লীগ ফিরে আসবে, তার একটি অনিশ্চয়তাও আসলে দেখা দিয়েছিল এবং অনেকে আসলে ছেড়েই চলে গেছে। অনেককে অনুরোধ করা হচ্ছে দেশে ফেরত আসার জন্য। আমরা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, কিন্তু অনেকেই ফেরত আসছেন না, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না।
আপনারা দুটি মানুষ, আপনারা আপনাদের কর্মীদেরকে তো ছেড়ে যানই নাই, এখন আবার সামনে এসে কথা বলছেন। তো সুতরাং আপনারা তো আসলে উদাহরণ। তো বোন সাবরিনা, আপনার দেয়া কথার আসলে প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। আপনি এখনো এটা করছেন, তো কেমন বাংলাদেশ আসলে আপনি গড়বেন বলে আশা রাখেন? আওয়ামী লীগের ভবিষ্যতের, আওয়ামী লীগ যখন ফিরে আসবে, কর্মীরা আপনাকে কেমন একজন নেতা হিসাবে পাবে বলে আপনি প্রতিশ্রুতি যদি করতে চান বলুন। ধন্যবাদ। আমি আসলে নিজেকে নেতা মনে করি না। আমি মনে করি আমিও একজন ক্ষুদ্র কর্মী। আর যাদেরকে কর্মী বলছেন আমি তাদেরকে সবসময় বলি তারা আমার ভাই, তারা আমার বোন। আমি সবসময় যারা বলে হয়তো যে আমি আপনার কর্মী, এই কথাটা যখন কেউ আমাকে বলে আমি তাকে বলি যে তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট বোন। আমার ভাই হয়ে পাশে থেকে, আমার বোন হয়ে পাশে থেকে, এই কথাটাই বলি। কারণ কর্মী হিসেবে মনে করলে হয়তো অনেক ক্ষেত্রে তারা অবহেলিত হয়ে যাবে। কিন্তু আমি যখন তাদেরকে আমার ভাই বা বোন মনে করব, আমার নিজের ভাই বা বোনকে আমি যেভাবে দেখবো তাদেরকে আমি সেভাবেই দেখতে পারবো। আমি সেটাই চাই। আর একটু আগে যে ভিডিওটা আসলে দেখাচ্ছিলেন আমার বক্তব্যে, সেটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের বন্য পরিবেশ উপকমিটির সদস্য যখন আমি হই, এরপরে আমার এলাকায় ফটিকছড়ি, চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে, ওখানে যারা নাজিরহাটে যারা আমার বিভিন্ন ভাই বোনরা আছে, বিভিন্ন নেতৃবৃন্দ আছে, তারা একটি সংবর্ধনার আয়োজন করছিল। ওই আয়োজনে বক্তব্যটা দেওয়া আসলে ওই কথাটা বলার কারণটা হচ্ছে, আমরা অনেক সময় লক্ষ্য করি অনেকেই যখন কোনো একটা জায়গায় ক্ষমতা পায় বা কোনো একটা অবস্থায় কোনো একটা পজিশনে যখন তারা যায়, হয়তো সে আগের পূর্বের যে তার পরিশ্রম, সে কষ্ট, সেটা ভুলে গিয়ে হয়তো ওই সময় নিজের মধ্যে একটা অহংকার চলে আসে। কিংবা দেখা যায় যে ওই সময় কর্মীদেরকে বা যে ছোট ভাই বোনদের যাদের কথা বললাম তাদেরকে আর মূল্যায়ন করে না। তো আমি সবসময় এটা আমি মহান আল্লাহর কাছেও আমি সবসময় সেটা চাই। আমি সবার কাছে সেটা সবসময় বলি যে আমি রাজনীতিটা করেছি আসলে ছাত্রলীগ থেকে, ছাত্র জীবন থেকে কষ্ট করে, পরিশ্রম করে। অন্য সবাই যেভাবে রাজনীতি কষ্ট করে করে সেভাবে পরিশ্রম করেছি। তাই যারা পরিশ্রম করে ওদের কষ্টটাও আমি অনুভব করি, তাদের পরিশ্রমটা আমি বুঝতে পারি। তো সেই জন্য আমি চাই যে আমার মধ্যে কখনো অহংকারটা না এসে আমি যেন তাদের জন্য কাজ করতে পারি। আর যে কথাটা বলবো, আসলে যখন আমাদের দল ক্ষমতায় ছিল তখনও কিন্তু কখনো আমি আওয়ামী লীগের একজন একটা অবস্থায় আছি বা একটা পদে আছি বলে সাধারণ মানুষ বা যে যেটাই করুক না কেন, সে আওয়ামী লীগ না করলেও সে একজন সাধারণ মানুষও যদি হয় দেশের, তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো অবিচার করা বা তাদেরকে অত্যাচার করা, কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন করা, এটা কখনোই আসলে করিনি। সবসময় একটা কথা বলেছি, আসলে আমরা তো ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। যেটা বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাও আমাদের শিখিয়ে গেছেন, তো আমরা সেটাই অনুসরণ করি। সেজন্য চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার, মানুষের পাশে থাকার। যখন করোনাকালীন সময় ছিল তখনও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম সাধারণ মানুষরা যে যেখান থেকে সহযোগিতা চেয়েছিল তাদেরকে সেভাবে করার। হয়তো বলা ভালো না, তারপরেও বলছি। হ্যাঁ, অনেক কষ্ট হয় যখন দেখি 5 আগস্টের পরবর্তী সময়তে হয়তো এই করোনাকালীন সময় যারা হয়তো আমরা আওয়ামী লীগ করি বা আমরা সরকার দলীয়, আমরা একটি দলের যেহেতু নেতৃস্থানীয় জায়গায় আছি, সেই জন্য অনেকে অনেক ধরনের হয়তো আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। কাউকে আসলে কখনো নিরাশ করিনি, যতটুকু পেরেছি। আমাদেরও তো একটা সামর্থ্য সীমাবদ্ধতা আছে, তো সেটা রেখে আসলে যতটুকু পারেছি সহযোগিতা করেছি, নিজে না পারলে অন্য কারো মাধ্যমে করেছি। কিন্তু ওনারাও হয়তো অনেকে এই মুহূর্তে গিয়ে আওয়ামী লীগের সমালোচনা করছে। সমালোচনা করুক, সমস্যা নেই। আমরা নিজেরা আমাদের আত্মসমালোচনা করতেই পারি। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে অবদানগুলো বা আওয়ামী লীগের যার কোনো দোষ নেই, যে কোনো অপরাধ করেনি, সে ব্যক্তিটাকে নিয়েও সে আওয়ামী লীগ করে, শুধু আওয়ামী লীগ করে বলে তাকে নিয়ে অনেক কটূক্তি করছে। আর বিশেষ করে আমরা যারা নারী আছি এখানে, এই যে মনি আপা আছে উনিও হয়তো সেটা জানে, অনেক কিছুই ফেস করেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়। আমরা আওয়ামী লীগের কর্মী বলে অনেক জায়গায় অনেক ধরনের হেনস্থার শিকার কিন্তু আমাদেরকে হতে হয়েছে। তারপরে বলবো আত্মবিশ্বাসটা আছে। এই যে এখনো কাজ করছি, আজকে এই জায়গায় লাইভে এসে কথা বলছি, আত্মবিশ্বাসের কারণ কিন্তু একটাই, যে যখন দল ক্ষমতায় ছিল তখন কারোই কোনো ক্ষতি করিনি। সে আওয়ামী লীগ না করলেও তারও ক্ষতি করিনি, আর সে আওয়ামী লীগ করলে অবশ্যই সে আমাদের প্রায়োরিটিতে আছে। কিন্তু কখনো কারো ক্ষতি, কোনো গ্রুপিং বা আওয়ামী লীগ করে না কেন সেই জন্য ক্ষতি করা কখনোই করি না। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি। এবং এখনো দল ক্ষমতায় না থাকার পরও এই যে শীত বস্ত্র বিতরণ করা কিংবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর খাদ্য সামগ্রী বিতরণ করা, সেটা দিয়ে অনেকেই কিন্তু তখন বলতো সামনে কি কোনো নির্বাচন আছে, ভোটের জন্য আমরা হয়তো এই ধরনের কার্যক্রম করছি, বা কোনো কমিটি আছে কিনা পদ পাবো সেই জন্য করছি। এখন তো নির্বাচনে ভোটের জন্য করছি না, কোনো কমিটির পদবীর জন্য করছি না, বরং এখন যে যত বেশি ফোকাস হব তার তত বেশি ঝুঁকি থাকবে, তারপরেও করছি। তার মানে সেটাই কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ আমরা সেটা সবসময় থাকবো। ধন্যবাদ বোন আমার। আহ মনি আপাকে একটু বলতে চাই যে আপা, আহ যে কথাটা আসলে বোন সাবিনাকে বললাম, দিদিকেও সেই একই কথা বলবো যে আপনি আপনার
আশেপাশের মানুষকে কিংবা আপনার উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, তাদেরকে আপনি ছেড়ে যাননি। তাদের পাশে রয়েছেন এবং আপনাদেরকে যিনি সাহস বা সহযোগিতা করছে, আপনি তাদের কথাও আসলে তুলে ধরলেন। দেখুন, দুর্দিনে যে পাশে থাকে তার অধিকার অন্য রকমের হয়। দুর্দিন যেমন একটি অভিশাপ তেমন আশীর্বাদও বটে, কেননা দুর্দিনে আসলে বোঝা যায় যে প্রকৃত প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ কিংবা বন্ধুকে। আপনারা আসলে আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা। সেই ক্ষেত্রে আপনাদের তো একটি অধিকার রয়েছে। সেই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করিয়ে দিই যে সামনে আওয়ামী লীগ ক্ষমতায় যদি আবার কখনো ফিরে আসে, সেই ক্ষেত্রে আসলে আপনার কি ভূমিকা দেখতে পাবো এবং আওয়ামী লীগের একটি গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার কোনো রকমের চাওয়া পাওয়া কিংবা বক্তব্য রয়েছে কিনা? ধন্যবাদ দীপান্বিতা দিদিকে। আমি আমি পূর্বধলা উপজেলার জনগণের ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান। আমাকে জনগণ ভোট দিয়ে তাদের পাশে থাকার একটা সুযোগ করে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্ট সেই সুযোগটুকু নিয়ে গেছে। কারণ আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায় আসে, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। তারা আমাদের উপর যতই অত্যাচার করুক না কেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হবে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে তাদের। আমরা তাদের পাশে থাকবো, আমরা প্রতিহিংসায় জড়াবো না কখনো। তাদের পাশে থেকে তাদের বিপদে আপদে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিব। দেখেন, আরেকটা কথা বলবো, তারা যতই আওয়ামী লীগকে দূরে সরানোর চেষ্টা করুক না কেন, আমরা যখন একটা ধান উড়াই, আমরা ছোটবেলায় শুনে আসছি, ধান যখন হয় আমরা ধান এটাকে সুতাটাকে ফালানোর চেষ্টা করি। এটা ধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যারা করতেছে, সেটা ধান। সেটাকে যতই চেষ্টা করেন না কেন, সেটা উড়ে যাবে না, ধানটা নিচেই থাকবে। যেখানেই আপনারা লাগাবেন সেখানে চারা গজাবে। আর সেই ধান হিসেবে আমরা আছি, জনগণের পাশে আমরা থাকবো। শুধু তাই না, আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের আওয়ামী লীগের 25টা বার্ষিকী উপলক্ষে আমাদের পূর্বধলা উপজেলার একজন সাংবাদিক ছিল, সে মুস্তাক খান। উনি কেন একটা পোস্ট করেছে, তাকে সে সাংবাদিকতা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে এত অত্যাচার, এত নির্যাতন, এত কিছু করতেছে, আমরা তা করব না, আমরা তাদের পাশে থাকবো। আজকে দেখেন, আমার যে একটা স্কুল পড়ুয়ার ছেলে, তাকে অ্যারেস্ট করেছে। প্রতিহিংসা রাজনীতি। যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কখনো সে প্রতিহিংসা রাজনীতি করে নাই। তারা সবসময় তাদের পাশে থেকেছে। এখন ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, ছেলে মেয়েদের কোনো বই নেই, তারা পড়াশোনা করতে পারতেছে না। আমরা আগামীতে বাংলাদেশে কি উপহার দিব? আমাদের সন্তানরা কি শিখবে, কি দিবে জাতিকে? কারণ আমরা একটা শিক্ষা নিই বই থেকে, আর একটা শিক্ষা নিই বাবা মার কাছ থেকে। কারণ এখন বর্তমান যে রাষ্ট্র পরিচালনা করতেছে, সে কিন্তু আমাদের প্রধান। আমরা কোথা থেকে একটা জিনিস শিখি? আমরা ঘর থেকে শিখি। আমরা সন্তানরা যখন একটা শিক্ষা নেয়, আমাদের ঘর থেকে শিক্ষা নেয়, আমরা যেটা সন্তানকে শিক্ষা দিব, তারা সেই শিক্ষায় শিক্ষিত হবে। যেমন আজকে বর্তমান যে সরকার আমাদের যে শিক্ষা দিচ্ছে, মারামারি, কাটাকাটি, ছেলে মেয়েদের হাত থেকে বই নেওয়া, বই কেড়ে নেওয়া, মানে বই না দেওয়া মানে তো কেড়ে নেওয়া। এই যে তারা যে একটা শিক্ষা নিচ্ছে, তারা এই শিক্ষা আগামীতে আমাদেরকে কি দিতে পারে, বাংলাদেশকে কি দিতে পারে? তারা বাংলাদেশে কি চাচ্ছে? কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাচ্ছে না সন্ত্রাস যুক্ত বাংলাদেশ চাচ্ছে? আমরা জানি না, কিন্তু সেই সন্ত্রাস যুক্ত বাংলাদেশটাকে আমরা নতুন রূপে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই। সে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, বাংলাদেশে আওয়ামী লীগে আনাচে কানাচে যারা আওয়ামী লীগ করেছে ওয়ার্ড পর্যায়ে, তারা সবাই মাঠে নামবে, আবারও মাঠে নামবে। হ্যাঁ, তারা অনেকেই বলতেছে বাংলাদেশের আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি বাংলাদেশ সরকার বর্তমান যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন, আমি একটা কথাই বলবো, প্লিজ আপনারা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন
বাংলাদেশ আওয়ামী লীগ যারা নেতা কর্মী তারা কয়টা সিট নেয় এবং বিএনপি জামাতে কয়টা সিট নেয়। সুষ্ঠু নির্বাচন দিলে প্রমাণ হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ আছে না মরে গেছে। প্লিজ সুষ্ঠু নির্বাচন দেন। আর প্রশাসকদেরকে একটা কথা বলবো, যারা প্রশাসনিক ভাবে আছেন, দায়িত্বে আছেন, প্লিজ আপনারা যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে সেদিকে আপনারা সজাগ থাকেন। আপনারা প্লিজ অন্তত পক্ষে শিশু সন্তান যারা আছে তাদেরকে অ্যারেস্ট করবেন না এবং তাদেরকে মায়ের কোলে পৌঁছে দেন। আর ধ্বংস করবেন না দেশটাকে। সন্তানদেরকে পড়াশোনার একটা সুযোগ দেন। আমার ছেলেটাকে যখন অ্যারেস্ট করে, সে বলছে আয়সা ঘর থেকে নিচে গেছে, যাওয়ার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে। সে বলেছে আমি কিছু করি না, আমাকে ছেড়ে দেন। আমার সন্তানটাকে ছাড়ে নাই, তাকে অ্যারেস্ট করে ফেলেছে, তাকে নিয়ে গেছে। যখন তাকে কোর্টে চালান দেয়, আমার বোন, আমার আরো পরিবারের আরেকজন সদস্য কান্নাকাটি করে যখন জানতে পারে তার মা আওয়ামী লীগ করে, তার মার নাম মনি কর্মকার। সাথে সাথে আমার পরিবার থেকে আর দুজনকে অ্যারেস্ট করে ফেলে। এটা কেন প্রতিহিংসা হবে? কেন প্রতিহিংসা রাজনীতি হবে? কারণ আমি তো আগেই বলছি, এটা আমাদের একটা ফ্যামিলি, এটা আমাদের বর্তমান যে ক্ষমতায় আছেন উনি, প্লিজ আপনাকে একটা রিকোয়েস্ট করব, প্রতিহিংসা রাজনীতিটা ছেড়ে দিয়ে বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দর নিরাপদে থাকার জন্য আমাদের পাশে দাঁড়ান। অন্যায়টাকে আপনারা বর্জন করেন, ন্যায়ের পক্ষে আসেন। আমরা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। আমরা মা বোনের হত্যা দেখতে চাই না, বাবাদের গলায় জুতার মালা দেখতে চাই না। এই কিছুদিন আগে শিক্ষকদের গলায় জুতার মালা দিয়েছে, শিক্ষকদেরকে বহিষ্কার করেছে। আমরা যখন স্কুলে একটা সন্তানকে দিই, তার স্কুল থেকে একটা শিক্ষা নেই, আর সেই স্কুলের শিক্ষকদের গলায় জুতার মালা দিচ্ছে। কোথা থেকে সন্তানরা শিখবে? তারা কি শিখবে? তারা বাংলাদেশে কি উপহার দিবে? আগে তো এরকম ছিল না। একজন নারী হয়ে বাংলাদেশটাকে যে হারে কন্ট্রোলে রেখেছে, তারা কেন পাচ্ছে না? আমি অতি দ্রুত নির্বাচন চাই। তারা নির্বাচন দিক, সুষ্ঠু নির্বাচন দেখুক বাংলাদেশে আওয়ামী লীগ আছে কিনা, তারা আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কিনা। প্রতিহিংসা বাদ দিয়ে তারা আসুক নির্বাচনে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের যদি জনপ্রিয়তা থাকে অবশ্যই আমরা নির্বাচিত হব। তাহলে বুঝতে পারবে যে আওয়ামী লীগ আছে বাংলাদেশে না সরে গেছে। এটি আমার কথা। ধন্যবাদ দিদি আপনাকে। ধন্যবাদ। আজ আমরা দুই বীর সাহসী নারীকে নিয়ে লাইভটি করছি। আমার একটা অন্যরকমের অনুভূতি হচ্ছে সত্যি। মানে তাদের দুইজনের যে তেজোদীপ্ত আলো, মনে হচ্ছে স্ক্রিনটি আসলে জ্বলজ্বল করে উঠছে। আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি আমরা। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমরা এই লাইভটি আসলে সিরিজ আকারে করছি। আমাদের সঙ্গে আপনারা যারা লাইভে আসতে চান যোগাযোগ করবেন আমাদের বাংলা কথা মেসেঞ্জারে, অথবা আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন লাইভটি শেষ করবার একদম। এবং আমাদের আমরা যেন আসলে আরো প্রসার এবং বৃদ্ধি পাই এবং আমাদের লাইভ যেন সবসময় দেখতে পারেন, এই জন্য আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আছি। আমি আমার বোন সাবিনাকে একটু জিজ্ঞাসা করব না, আমি অনুরোধ করব যে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছে কিংবা বাংলাদেশের মানুষের জন্য আপনার কি কিছু বলবার আছে কিনা, ছোট করে যদি আপনি বলেন। আপনার কোনো আহ্বান থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, বলুন। বাংলাদেশের মানুষের জন্য বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের শত্রু নয়, তারা সবসময় আপনাদের মিত্র, আপনাদের বন্ধু, আপনাদের পাশে ছিল। আমরা প্রথম থেকে সব সময় ক্ষমতায় থাকা অবস্থায় যেরকম আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর অনেকের হয়তো অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি প্রতিশোধ পরায়ণ হবে কিনা, প্রতিশোধ নিবে কিনা কোনো। তাদের ক্ষেত্রে আমি বলতেছি আপনারা নির্ভয়ে থাকুন, আপনারা কেউ আমাদের শত্রু না। আপনাদের পাশে আমরা থাকবো। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে আগেও কাজ করে গেছে এখনো থাকবে। আপনারা শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এই যে বাংলাদেশে বর্তমানে যে অন্যায়গুলো হচ্ছে, মানুষের সাথে যে অন্যায় হচ্ছে, দেশের সাথে যে অন্যায় হচ্ছে, দেশ বিরোধী যে চক্রান্ত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এই যে দেখেন, আমি বলতে চাই আন্দোলনটা ছিল কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, কিন্তু দেখুন এখন কিন্তু তারা ক্ষমতায় এসে আবার বিভিন্নভাবে সেই কোটাই কিন্তু চালু করছে।
এই যে তারা বলছে তাদের জুলাইতে নাকি যারা আহত হয়েছিল তাদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস যেগুলো দেওয়া যায় সেগুলো দিচ্ছে, এটাও কিন্তু এক প্রকার কোটা। তাহলে কোটাটা শুধুমাত্র একটা জাস্ট শুধুমাত্র এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য শুধুমাত্র একটা শুরু ছিল তাদের একটা প্রতারণার জন্য মানুষের সাথে, তাদের মূলত একটা ছোট্ট একটা উসিলা বা একটা রিজন বলা যায়, যেটা তারা ব্যবহার করেছে মানুষের সিম্প্যাথি, মানুষের ইমোশনকে ব্যবহার করেছে। আপনারা সেটা অনেকেই বুঝেছেন, আরো বুঝেন, সেটাই চাই। আমরা বলবো আমরা কেউ আপনাদের শত্রু না, আমরা আপনাদের ক্ষতি কখনোই করিনি, এখনো করব না, ভবিষ্যতে করব না। আমরা আবার ক্ষমতায় আসতে পারলেও আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমরা এখনো জানি তিনি প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি, তিনি কিন্তু এখনো বৈধ প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনিও এদেশের মানুষের জন্য চিন্তা করেন, মানুষের কথা বলেন। এবং যারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন কর্মীরা যারা আছে, তারা ইতিমধ্যে কিন্তু, যেটা আমরা সবাই জানি, জননেত্রী শেখ হাসিনাকে কেউ যদি ফোন করে তার সাথে কথা বলে, তিনি কিন্তু সে তৃণমূল কর্মী পর্যন্ত সবার সাথে কথা বলেন। তো সেই ক্ষেত্রে আমাদের দলের যারা বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, আমি নিতান্তই ক্ষুদ্র কর্মী, তারপর আমি তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব, যারা আমাদের কর্মীরা আছে তাদের একটু খোঁজ খবর নিন। যাদের সামর্থ্য আছে, আমাদের কর্মীরা অনেকে অনেক কষ্টে আছে, সেই সামর্থ্য অনুসারে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। কারণ এমন অনেক অনেক কর্মী আছে যারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগটাকে মন থেকে রাজনীতি করেছে, মন থেকে করেছে দল, কিন্তু তারা অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করেনি, তারা শুধু রাজনীতিটাই করেছে। কেউ হয়তো ছাত্র ছিল, তারা শিক্ষার্থী ছিল, তারা ছাত্রলীগ করেছে, তারা এখন দেখা যাচ্ছে মবের কারণে, মব হবে এই কারণে তারা তাদের বিশ্ববিদ্যালয়, তাদের কলেজ, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এই ছেলে মেয়েগুলোর কিন্তু ক্যারিয়ার কিন্তু এখন অনেকটা বিপন্ন হয়ে গেছে এবং অনেকে ঘরের বাইরে কাটাতে হচ্ছে। তারা কোনো অপরাধ করেনি, কিন্তু এই মব থেকে, এই গ্রেফতার থেকে বেঁচে থাকতে তো হবে, টিকে থাকতে হবে। অনেকের উপর আবার তাদের পরিবার কিন্তু ভরসা করে থাকে, সে পরিবারকে চালানোর তাদের এখন সক্ষমতা, তাদের ক্ষমতা নেই, তারা আর্থিকভাবে তারা অনেক দুর্বল ভাবে আছে। তো যারা আর্থিকভাবে সামর্থ্যবান যারা আছেন, তারা তাদেরকে পাশে দাঁড়ান, অন্তত সহযোগিতা করেন। আর সেটাও যদি না পারেন, আমি সবসময় যেটা চেষ্টা করি, আমি বলি অন্তত আমি যদি আমার সাথে যে সহযোদ্ধা রাজনীতি করেছে, আমার পরিচিত যারা আছে, আমি যদি তাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে একটা মেসেজও যদি আমি তাকে পাঠাই, আমি ফোনই না হয় করতে পারলাম না, তাকে একটা মেসেজও যদি দিই যে কেমন আছেন বা কেমন আছো, মনে সাহস রাখো, ভয় পেও না, আমরা আছি, এই কথাটা তার জন্য অনেক কিছু আমি মনে করি। অন্তত সবার সাথে একটু যোগাযোগ করেন। আপনারা যারা এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করছেন না, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা কর্মীদের সাথে যোগাযোগ করেন, আপনারা অনলাইনে যোগাযোগ করেন। নিজের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে, আমরা বিশ্বাস করি নিরাপদে থেকেই কাজ করতে হবে। সে নিরাপত্তা নিশ্চিত করে আপনারা সে কর্মীদের সাথে যোগাযোগ করেন, তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করেন। এবং সেই সাথে যারা কর্মীরা, আমাদের কর্মীরা যারা এতদিন ধরে কাজ করে আসছে, বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মিছিল করেছে, অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, সেই কর্মীদেরকে আমি সবসময় বলি তারাই প্রাণ। এবং তাদের অনেকের অনেক অভিযোগ আছে, অনেক অভিমান আছে, যে দল ক্ষমতায় থাকা অবস্থায় হয়তো অনেকে অনেক কিছু পায়নি, অনেক জায়গায় বঞ্চিত হয়েছে। সেই অভিমানগুলো সবাই যেন ভুলে যায়, সেই অভিমানগুলো ভুলে এই দুঃসময়ে আমরা যারা এখনো পর্যন্ত আছি, যারা নেই তাদের কথা আমরা বাদই দিলাম, আর মনে না করি তাদেরকে, তাদের মনে করে আমাদের সময়টা নষ্ট করার প্রয়োজন নেই। যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভবিষ্যতে মূল্যায়ন হবে কিনা সেটা পরবর্তীতে না হয় পরেই দেখা যাবে, কিন্তু অন্তত এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা, আমাদের যে দুঃসময় যাচ্ছে, সেই দুঃসময়টাকে কাটিয়ে আমাদের ভালো সময়টা তো ফিরিয়ে আনতে হবে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই আমরা কারো ক্ষতি না করে আমরা একে অপরের সমালোচনা, আত্মসমালোচনা, যৌক্তিক সমালোচনা করব, ঠিক আছে, কিন্তু সেটা যেন আমাদের দলের ক্ষতির কারণ না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং দলের মানুষের পাশাপাশি আবারও এই দেশের মানুষের প্রতি আমি আবারও বিনীত অনুরোধ করে বললাম, জননেত্রী শেখ হাসিনা তিনি আপনাদের খোঁজ খবর এখনো রাখেন, এখনো নেন, তার কাকে হয়তো আপনারা ভুল বুঝেছেন, কিন্তু ভুল বুঝলেও তিনি আপনাদের খোঁজ খবর রাখেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা এই দেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। আপনারা সবাই আমাদের, যদি আপনারা সবাই যদি আপনাদের সেই জুলাইয়ের যে তাদের তথাকথিত ষড়যন্ত্র, সেই ভুলটা বুঝতে পেরে, একটু যদি আপনারা বুঝতে পেরে চেষ্টা করেন যে বাংলাদেশটা যেন আবার আগের দিকে এগিয়ে যেতে পারে, ইনশাল্লাহ হয়তো আবার সেই সুন্দর আগের বাংলাদেশটা ফিরিয়ে আসবে। সে সাথে বলতে চাই, 5ই আগস্ট তারা পুলিশ হত্যা দিবসই আমরা মনে করি, কারণ এদেশে যারা পুলিশরা যারা ছিল, আপনি দেখেন, হয়তো হ্যাঁ এখন হয়তো তারা, তাদের যারা পুলিশরা আছে বিভিন্ন কারণে হয়তো প্রেসারে পড়ে অনেক ধরনের চাপের সৃষ্টি হয়ে তাদেরকে হয়তো বাংলাদেশের আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে হচ্ছে, কিন্তু আমি তারপরে বলবো তাদের প্রতি আমি কোনো ক্ষোভ, কোনো অভিমান, কোনো কিছুই আমি ঝাড়বো না। আমি তারপরে বলবো এই যে 5 আগস্ট এবং তার আগে পূর্ববর্তী সময়গুলোতে এই আন্দোলনের সময় এত পরিমাণ এই যে পুলিশের ভাই থেকে, তারা তো তাদের শুধুমাত্র দায়িত্ব পালন করছিল, এটা তার চাকরি,
তার চাকরি, একটা ব্যক্তি যখন চাকরি করবে তাকে তার দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্ব পালন করতে গিয়েছিল, তাকে ব্রিজের উপর থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন পুলিশের থানায় গিয়ে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেই দৃশ্যগুলো আসলে দেখা যায় না। সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে দেওয়া সম্ভব হয় না, সেই ছবিগুলো অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু, বা দেওয়াটাও আসলে দেখতেও আমাদের কষ্ট হয়। তাদের পরিবারের আসলে এখন কি অবস্থা, তাদের পরিবার কেমন আছে এখন? তারা শুধু দায়িত্ব পালন, তারা তো কোনো রাজনীতি করতো না। আমাদের উপর না হয় আপনাদের অনেকের ক্ষোভ ছিল, আমরা আওয়ামী লীগ করি আমাদের উপর ক্ষোভ, তারা তো পুলিশ, তারা চাকরি করে, তারা চাকরি করে, তাদেরকে সেই জায়গায় গিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি তাদের সকলকে স্মরণ করি এবং সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা নিহত হয়েছে তাদের আমি সকলকে স্মরণ করছি, এবং যারা আহত হয়েছে তাদের সবাইকেও আমি স্মরণ করছি, এবং সকলকে শ্রদ্ধার সাথে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করি। এবং ইনশাল্লাহ আমাদের মনোবল হারানো যাবে না। আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যেভাবে কাজ করে গেছি, কাজ করব। ভবিষ্যতে কি হবে জানি না, শুধু এটুকুই বলবো, কেউ যদি, আমরা এখানে আজকে এই যে মনি আপা আছে, উনি আছেন, আমি আছি, আমাদের উপরে যদি আপনাদের মনে হয় আমরা কেন আজকে লাইভ প্রোগ্রামে আসলাম, আমরা কেন কথা বলছি, আমাদের উপর শোধ নিবেন, প্রতিশোধ নিবেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, একটু একবার ভেবে দেখবেন, আমরা কি কখনো আপনাদের ক্ষতির কারণ হয়েছিলাম? আমরা কি কখনো ক্ষমতায় থাকতে আপনাদের কোনো ক্ষতি করেছি? যদি ক্ষতি করে থাকি সরাসরি বলুন, কোনো সমস্যা নেই, আমরা মাথা পেতে নিব। কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো কিছু করার আগে আপনারা একবার নিজেকে নিজে প্রশ্ন করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, আমরা কি আসলে কখনো আপনার ক্ষতির কারণ হয়েছিলাম, যে আপনারা আমাদের উপর প্রতিশোধ পরিণত হয়ে আমাদের বিরুদ্ধে কোনো কিছু করবেন? সেই কথাটা একবার ভাবেন, প্রশ্ন আমি রেখে গেলাম। আমি আর বাড়াবো না আসলে বক্তব্য। আমি ধন্যবাদ জানাই আপনাকে, এবং শেষে আবারও অনুরোধ করব, আমাদের যোগাযোগটা বৃদ্ধি করতে হবে, সবাই সবার একটু খেয়াল রাখি। আমরা ইনশাল্লাহ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে, এদেশের সাধারণ মানুষের মাথার মুকুট যেভাবে ছিল, সে সাধারণ মানুষের মাথায় আবারও মুকুট রূপে ইনশাল্লাহ আমরা সবাই ফিরিয়ে আনবো। এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও আসবে, আবারও, এখনো আছে, চলে যায়নি কোথাও, এখনো আছে। আগের মতো করে আবারও সবাই আসবে, রাজনীতি করবে, মনোবল হারানো যাবে না। আমরা শুধু একটু নিরাপদে থেকে আমরা সবাই কাজ করি। আর যারা আমাদের উপর অত্যাচার চালাচ্ছেন, নিরীহ নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে মত তৈরি করছেন, গ্রেফতার করছেন, আপনাদের অনুরোধ করব, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমি কিন্তু কঠোরভাবে কিছু বলছি না, অনুরোধ করে বলছি এখনো, কারণ আমাদের মধ্যে এখনো আবেগ, আমাদের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। অনুরোধ করে বলছি, আপনারা এই অত্যাচার, এই মব, এই নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার, এই সব কিছু বন্ধ করুন। বন্ধ করে বাংলাদেশের কথা চিন্তা করুন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন। এ দেশের যে 30 লাখ যে যারা শহীদ হয়েছিল এই যুদ্ধে, মুক্তিযুদ্ধে, তাদের কথা একবার ভাবুন, তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল। তাহলে এই বাংলাদেশ এত কষ্ট করে তৈরি হয়েছে, আমরা কেন এই বাংলাদেশটাকে নষ্ট করে দিব, বাংলাদেশকে কেন আমরা ধ্বংসের দিকে নিয়ে যাব? একটু বাংলাদেশের মানুষের কথা ভাবুন, সেটাই আপনাদের কাছে আমার আহ্বান, আমি সেটাই অনুরোধ করি। ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাবরিনা আপু। একই প্রশ্ন আমি আমাদের দিদি কর্মকার দিদিকে প্রশ্ন না, অনুরোধ করব যে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলবার আপনার থাকে আপনি বলতে পারেন, বলুন। হ্যাঁ, আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবাই নিরাপদ স্থানে থাকবেন। নিজেদের নিরাপত্তা নিজেদেরকে দিতে হবে, কারণ আমাদের পাশে কেউ নেই। আমরা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। সবাই নিরাপদ স্থানে থাকবেন, এবং আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচবারের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের পূর্বদলা উপজেলা 05 আসনের এমপি, আমাদের বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আহমদ হোসেন, উনি একটু অসুস্থ। 5 আগস্টের পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যদি ওনাকে অ্যারেস্ট না করতো, অবশ্যই তিনি আমাদের পাশে দাঁড়াতেন, আমাদেরকে সহযোগিতা করতেন। তবে ওনার পরিবর্তে আমাদের পাশে একজনই দাঁড়িয়েছে, আমার রশিদ খান জুয়েল। তো আমি চাই আপনারা এইভাবে প্রত্যেকটা জেলা উপজেলাতে যদি আপনারা এইভাবে মানুষের পাশে দাঁড়ান, দুঃখ কষ্ট কারোর থাকবে না। আর প্রতিহিংসা না করে আপনারা সবাই সবার পাশে দাঁড়ান, সবাই সবাইকে সহযোগিতা করেন। তো সবাই ভালো থাকবেন। আমি আমার কথা বাড়াবো না, যেহেতু সময় শেষ হয়ে আসছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল মেহনতি মানুষের জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দুই বোনকে। আপনারা আপনাদের এরকম বিপদের সময়ও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আসলে সামনে এসে কথা বলতে, আমাদের সঙ্গে যোগদান করতে রাজি হয়েছেন। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে অদম্য সাহসী দুই বীর নারী আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে, যাদের সাহসিকতার তেজ এবং দীপ্তিময় আলোতে আসলে আমাদের এই স্ক্রিনটা আজকে জ্বলজ্বল করছে, আমি কথাটি বলবো।
তাদের কথাগুলো যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়, তাই এই লাইভটি শেয়ার করুন, যতগুলো সম্ভব শেয়ার করুন। আরো অনেক মানুষ তাদের কথা শুনুক, তাদের সাহসিকতার গল্পটা জানুক। আপনাদের দুইজনের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা। সাধারণ দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, দুই বোনের কথা শুনতে পেলেন। দেশটা আমাদের, আমরা হচ্ছে আসলে জনগণ এই দেশের মালিক। তো এই দেশে আসলে করিডোরকে হ্যাঁ বলার কোনো কারণ নেই। এই দেশ কখনো জঙ্গিদের হাতে চলে যেতে পারে না। এই দেশ কখনো আসলে ধর্মের শাসনে চলতে পারে না। এই যে আমাদের সংবিধানের যেই আসলে আদর্শ রয়েছে, জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা, সেইটাকে প্রতিষ্ঠা করতে হলে সাধারণ মানুষের একত্র হওয়া ব্যতীত আমি মনে করি এই মুহূর্তে আসলে আর কোনো পথ খোলা নেই। এক বোন এবং দুই বোনই বললেন নির্বাচনের কথা, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। কেন সুষ্ঠু নির্বাচন চাই? নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণ আসলে সিদ্ধান্ত নেবে যে তারা কাকে চায়। জনগণ সিদ্ধান্ত নেবে দেশকে তারা কিভাবে দেখতে চায়। তো এই দায়িত্বটা আমরা জনগণের হাতে যেন ছেড়ে দিতে পারি, সেই জন্য বাংলাদেশে গণ সুগণতন্ত্র আবার ফিরে আসুক, এই কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লাইভটি নিয়মিত দেখবার জন্য আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।